Hello friends, my name is Pappu Sarkar. Welcome to your YouTube channel Physiology. দেখো আমরা লাস্ট লেকচারে কি ডিসকাস করছিলাম? লাস্ট লেকচারে ডিসকাস করছিলাম যে ব্ল্যাক বডির রেডিয়েশন থেকে যে এক্সপেরিমেন্টাল কার্ভটা পাই বা ব্ল্যাক বডি কার্ভটা যে পাইছিলাম, সেই ব্ল্যাক বডি কার্ভের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্যগুলো আমরা ডিসকাস করছিলাম। ঠিক আছে, আমরা ডিসকাস করছিলাম মানে তুই বলছিলি, আমি শুধু লিখছিলাম। ঠিক আছে, সেই ব্ল্যাক বডি যে কার্ভটা পাইছিলাম, এই কার্ভটার বৈশিষ্ট্যগুলো দেখছি। এই বৈশিষ্ট্যগুলোকে এবার কি করব, আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, থিওরিটিক্যালি এক্সপ্লেন করার জন্য অনেক সায়েন্টিস্ট অনেকভাবে এক্সপ্লেন করার সাহায্য করছে। তার মধ্যে যে বিখ্যাত তিনজন আছে, ঠিক আছে, তিনটে গ্রুপও বলতে পারিস, তিনজনও বলতে পারিস। প্ল্যাঙ্কস প্রথমে যার নাম বলবো সেটা ওয়াইন্স, তারপরে আসে হচ্ছে রেলে জিন্স, তারপরে আসে প্ল্যাঙ্ক। এর মধ্যে কেউ থিওরিটিক্যালি, কেউ কোয়ান্টাম মেকানিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছে। ওয়াইন্স আর রেলে জিন্স হচ্ছে ক্লাসিক্যাল থিওরির সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ওয়াইন্স আর রেলে জিন্স ক্লাসিক্যাল থিওরির সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করছে। প্ল্যাঙ্কস পরে কোয়ান্টাম থিওরি দিয়ে পরে ব্যাখ্যা করছে। ঠিক আছে, আমরা দেখবো এই কার্ভটা পাইছিলাম লাস্ট ক্লাসে। ঠিক আছে, মনে আছে সবার এই ক্লাসটা এটা? আর যারা আগের ক্লাসটা দেখেনি তাদের সাজেস্ট করবো, প্লিজ আগের লেকচারটা দেখো, তারপরে এই লেকচার দেখো, না হলে এই লেকচারটা দেখে কোনো লাভ নাই। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্রথমে ওই লেকচারটা দেখো, তারপরে এই লেকচার দেখো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ক্লাসিক্যাল থিওরি আর কোয়ান্টাম থিওরির সাথে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তার মধ্যে প্রথমে আমরা ক্লাসিক্যাল থিওরির সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল থিওরির সঙ্গে ব্যাখ্যা করার জন্য প্রথমে ওয়াইন্স কি বলে ওটা একবার জানার চেষ্টা করি। তাহলে ওয়াইন্সের যে লটা আছে, ও যে ল দিছে সেটা ক্লাসিক্যাল থিওরির উপর ভিত্তি করে দিছিল। ঠিক আছে, ওয়াইন্সের লটা ক্লাসিক্যাল থিওরির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, সেটা একবার দেখে নিই। ওকে, এই কার্ডটা তোমাদের মনে আছে আশা করি, যে 6টা প্রপার্টি লাগাইছি, 6টা প্রপার্টি তোমাদের সবারই মনে আছে। ঠিক আছে, এবার চলো লিখি ওয়াইন্স কি বলছে। ওয়াইন্স কি বলে যে এই যে রেডিয়েশন যে এনার্জি ডেনসিটি আছে, রেডিয়েশনের যে এনার্জি ডেনসিটি আছে, এনার্জি ডেনসিটিটা এমন করে ভেরি করে, এটা কিসের ফাংশন? এনার্জি ডেনসিটিটা প্রথমে বলে ওয়েভলেন্থ আর হচ্ছে টেম্পারেচারের ফাংশন। আমরা এর আগের কার্ভ থেকে দেখছিলাম যে বলাই আছে যে ওয়েভলেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে একটা পিক ভ্যালু অবধি ইমিসিভ পাওয়ার বাড়ে, তারপরে আবার কমা শুরু করে। তাহলে ইমিসিভ পাওয়ার বা এনার্জি ডেনসিটি, ওটা কি করে, ইমিসিভ পাওয়ার বা এনার্জি ডেনসিটি কমে যায়, ওটা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। পরবর্তীতে কি দেখছিলাম যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে যে ইমিসিভ পাওয়ারের পিক ভ্যালু আছে সেটা ইনক্রিজ করতে থাকে। তাহলে ইমিসিভ পাওয়ার বা এনার্জি ডেনসিটি দুইটা ওয়েভলেন্থ আর টেম্পারেচার দুটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে লেখো যে ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল, ওয়াইন্স রেডিয়েশন ল। ঠিক আছে, ওয়াইন্স রেডিয়েশন ল। ওয়াইন্স রেডিয়েশন ল কি বলে? অ্যাকর্ডিং টু দিস ল, according to Wien's law কি বলে, এনার্জি ডেনসিটি depends on both temperature and wavelength. ওকে, কেমন করে ডিপেন্ড করে সেটা দেখি। এনার্জি ডেনসিটি in the wavelength range lambda to lambda plus d lambda, এইটুক ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে এনার্জি ডেনসিটি কেমন করে গিভেন বাই, একে আমরা ইউ ল্যামডা ডি ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করলাম।
ঠিক আছে, এটা কি ইউ ল্যামডা কি এনার্জি ডেনসিটি ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। কেমন করে ডিপেন্ড করে দেখো, একটা জিনিস একটু লক্ষ্য কর, ঠিক আছে, কি সেটা আমি এর আগের দিন কি লিখছিলাম, ল্যামডা ই ল্যামডা এম, এটা কিসের সঙ্গে তুলনা করছিলাম, ই ল্যামডা এম টি টু দি পাওয়ার 5 এর সঙ্গে, ঠিক আছে। আবার কি দেখছিলাম যে ল্যামডা এম ম্যাক্সিমাম প্রপোর্শনাল টু 1/t, ঠিক আছে, এটাও দেখছিলাম একটা প্রপার্টি থেকে, প্রপার্টিগুলো মনে কর। তাহলে টি কি, টি প্রপোর্শনাল টু 1/λ। তাহলে এইখান থেকে যদি লিখি তাহলে কি ই ল্যামডা এম ইকুয়াল টু প্রপোর্শনাল টু কি লেখা যায়, ল্যামডা এম টু দি পাওয়ার 5, এটা লেখা যায় না। তাহলে এনার্জি ডেনসিটি বা ইমিসিভ পাওয়ারটা কি হলো 1/λ টু দি পাওয়ার 5 এর সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা লেখ, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ দিয়ে ল্যামডা টু দি পাওয়ার 5 একটা ডিপেন্ডেন্সি চলে আসলো। তারপরে কি বলছিলাম যে এনার্জি ডেনসিটি ডিপেন্ড অন বোথ টেম্পারেচার এন্ড ওয়েভলেন্থ। তাহলে এমন কোনো একটা ফাংশন হবে যে ফাংশনটা টেম্পারেচার আর ওয়েভলেন্থ দুটোর উপরে ডিপেন্ড করবে, তারপরে ইনটু ডি ল্যামডা, ঠিক আছে। এর থেকে আগে যাওয়ার আগে তোদের একটা কনফিউশন দূর করে দিই। অনেকে মনে করতেছিস, কি মনে করতেছিস, কি মনে করতেছিস বলতো, কি মাথায় আসছে কোশ্চেনটা বল। অনেকের মাথায় কোশ্চেন আসছে, আমি কখনো বলতেছি ইমেসিভ পাওয়ার, আবার কখনো বলতেছি কি এনার্জি ডেনসিটি। কি বলতেছি, এইখানে লেখার সময় এনার্জি ডেনসিটি লিখতেছি, এইখানে ই ল্যামডা ইউজ করতেছি কি এমিসিভ পাওয়ার ইউজ করতেছি। তাহলে এটা আর এই জিনিসটা ইমিসিভ পাওয়ার আর এনার্জি ডেনসিটিকে কিভাবে আমি লিঙ্ক করে দিচ্ছি, এটা তোদের অনেকের মনে কোশ্চেন আছে, আসে নাই? বল, মিথ্যা কথা বলিস না, সত্যি কথা বল। কোশ্চেন না আসলে খারাপ, তার মানে তুই ভাবতেছিস না, ভাবলে ভালো করে শুনলে দেখ, দুটো কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করতেছি আমি। কোশ্চেন আসাটা স্বাভাবিক কিন্তু, ঠিক আছে। এবার দেখি দুইটা ওয়ার্ড সেম মানে, কারণটা কি বলতো। পাওয়ার কি, পাওয়ার কি এনার্জি পার ইউনিট টাইম, পাওয়ার কি শুনছিস এলিমেন্টগুলো পড়ছিস, ক্লাস 10 পড়ছিস, পাওয়ার এনার্জি পার ইউনিট টাইম, পাওয়ার এনার্জি পার ইউনিট টাইম, পাওয়ার এনার্জি পার ইউনিট টাইম, পাওয়ার এনার্জি পার ইউনিট টাইম। তার মানে কি এনার্জি ডেনসিটি কি, এনার্জি ডেনসিটির কথা বলতেছি, তার মানে এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম কি পাওয়ার। তাহলে কি এনার্জি ডেনসিটি আর এমিসিভ পাওয়ার সেম জিনিস, বুঝতে পারছিস, বুঝতে পারছিস, বুঝতে পারছিস, ক্লিয়ার তোর কাছে যে এনার্জি ডেনসিটি আর এমিসিভ পাওয়ার সেম জিনিস। কারণটা পাওয়ার হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, আর এনার্জি পার ইউনিট টাইম উল্টা পাশে বলতে পারিস এনার্জি ডেনসিটি। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে আমি নেক্সট স্টেপে যাই, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ বল, বল, হ্যাঁ ঠিক আছে শুনছি তোর কথা। তাহলে পরের স্টেপে যাই, পরের স্টেপে দেখ কি আছে। আমি শুরু করার সময় কি বললাম, ওয়ান্স রেডিয়েশন ল বা র্যালে-জীন্স যে আছে, দুইজনে ক্লাসিক্যাল থিওরির উপর ভিত্তি করে কাজ করছে, ঠিক আছে। এই ক্লাসিক্যাল থিওরির থেকে ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করা হয় কোথায়, এমবি স্ট্যাটিস্টিক্স, মানে কি ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স। যারা স্ট্যাটিস্টিক্স পড়ছিস তারা তো জানিস কেন ইউজ করা হয়, যারা স্ট্যাটিস্টিক্স পড়িস নেই তারা এখন বুঝতে পারবি না যে এমবি স্ট্যাটিস্টিক্স ক্লাসিক্যাল থিওরির ক্ষেত্রে কেন ইউজ করা হয়। এটা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো তখন ডিটেলসে এক্সপ্লেন করব, এখন যতটুকু দরকার এতটুকুই শুনে রাখ, ঠিক আছে। তাহলে কি হলো যে এখন কি করবে, ক্লাসিক্যাল থিওরি তো, তাহলে আমরা এমবি স্ট্যাটিস্টিক্স দেখব। তাহলে ইউজিং ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক বানানটা একবার দেখে নিস তো কি যে লিখলাম, স্ট্যাটিস্টিক্স সিএস হবে কিছু, হ্যাঁ, বোলসম্যান ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স। এইখান থেকে কি বলা যায় যে এফ ল্যামডা টি যে ফাংশনটা আছে এটাকে সমান লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি, ঠিক আছে। পরে এটা কেমন করে আসে, কিসের জন্য আসে, সব পরে এক্সপ্লেন করব স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। তাহলে দেখ এই যে ফাংশনটা এটা কি ল্যামডা টি এর ফাংশন হলো, তাহলে এখানে বসাই দিই
তাহলে কি ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এ ল্যামডা টু দি পাওয়ার 5, এটা কি লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি ইনটু ডি ল্যামডা। ঠিক আছে, এটা পাইলাম আমরা। এই যে লটা এটাকে বলা হয় ওয়ান্স রেডিয়েশন ল। ঠিক আছে, ওয়ান্স রেডিয়েশন ল বা ওয়ান্স, হ্যাঁ এটাকে বলা হয় না ওয়ান্স রেডিয়েশন ল। ওকে, তাহলে এই টার্মটা কিসের জন্য আসলো বুঝতে পারলি? ওইখানে একটু আগে দেখাইলাম এই টার্মটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে আসলো, কারণটা এটা ম্যাক্সওয়েলস বোলজম্যান ইকুয়েশন থেকে আসলো, কারণটা এটা দুটোর উপরে এনার্জি ডেনসিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ওটা হচ্ছে ল্যামডা থেকে ডি ল্যামডা, ল্যামডা প্লাস ডি ল্যামডা রেঞ্জের জন্য আসলো, এটা কি এনার্জি ডেনসিটি। ঠিক আছে, তাহলে এটা গেল এনার্জি ডেনসিটি। ওকে, এটাকে কি বলা হয় ওয়ান্স রেডিয়েশন ল। এবার এই লটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা কর। দেখ আমি একটু ধীরে 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 বারবার স্লোলি একটা কথা 2-3 বার বলে বলে তোদের জাস্ট বেসিকটা কমপ্লিট করাচ্ছি। ঠিক আছে, পরে যখন একবার তোদের বেসিকটা কমপ্লিট হবে তখন একদম বুলেট ট্রেনের মতো ছুটবো। ঠিক আছে, তখন দেখবি সব ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। ঠিক আছে, এই জন্য প্রথমে স্টার্টিংয়ে একটু টাইম দেওয়া খুব দরকার, ধীরে ধীরে মাথার মধ্যে ডেভেলপমেন্টটা আনা দরকার। ঠিক আছে, এইখান থেকে আসলো, এইখানে এটা কি, এটা একটা কনস্ট্যান্ট মনে রাখবি, where a is a constant. Okay, where a is a constant. Okay, তাহলে which is called the Poincare radiation law. এবার দেখ এখানে একটা জিনিস, এই যে এই টার্মটা আছে, ঠিক আছে, a বাই ল্যামডা টি। ঠিক আছে, দেখ ল্যামডা যদি ইনক্রিজ করিস, ল্যামডা যদি ইনক্রিজ করিস তাহলে কি হবে, এই টার্মটা ডিক্রিজ করবে, ল্যামডা ইনক্রিজ করলে এই টার্মটা ডিক্রিজ করবে, তাহলে কি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি, এটাকে কি লেখা যায় ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার এ বাই ল্যামডা টি। ঠিক আছে, ল্যামডা টি। তাহলে এই টার্মটা ল্যামডা যদি ইনক্রিজ করে এই টার্মটা ডিক্রিজ করবে, এই টার্মটা ডিক্রিজ করলে মানে এই টার্মটা ডিক্রিজ করতেছে। ঠিক আছে, এই নিচের টার্মটা ডিক্রিজ করতেছে, নিচের টার্মটা ডিক্রিজ করা মানে কি এই টার্মটা ইনক্রিজ করা, এই পাশের টার্মটা ইনক্রিজ করা। ঠিক আছে, এই টার্মটা ইনক্রিজ করা মানে কি, এই টার্মটা ইনক্রিজ করা মানে পুরা ইউ ল্যামডা ইনক্রিজ করা, পুরা এনার্জি ডেনসিটি ইনক্রিজ করা। ল্যামডা ইনক্রিজ করা মানে কি পুরা এনার্জি ডেনসিটি ইনক্রিজ করা। এই জিনিসটা আরেকবার বলতেছি, দেখো ল্যামডা ইনক্রিজ করলো মানে কি এই পুরো টার্মটা, এই টার্মটা ডিক্রিজ করলো, কারণটা ল্যামডাটা নিচে আসে। এবার কি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি এই ফ্যাশনে আসে, তাহলে এটা কি এই লেখা যায়, তাহলে নিচের টার্মটা যদি ডিক্রিজ করে তার মানে ওভারঅল টার্মটা কি ইনক্রিজ করবে না, তাহলে এটা যদি ইনক্রিজ করে তাহলে এই পুরো জিনিসটার থেকে কি বলা যায় যে ইউ ল্যামডা বা এনার্জি ডেনসিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, এনার্জি ডেনসিটি তাহলে ইনক্রিজ করবে। কেমন করে ইনক্রিজ করবে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। কেমন করে ইনক্রিজ করবে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। এবার তোদের মনে একটা কোশ্চেন আসতেছে, জানি আমি তোদের কথা সব জানি, ঠিক আছে, তোর মনের কথা আমি সব জানি। কোশ্চেনটা হচ্ছে কি, দাদা এইখানে তো ল্যামডা টু দি পাওয়ার 5 আছে, তাহলে ল্যামডা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি এই টার্মটাও তো ইনক্রিজ করতেছে, তার মানে এটা নিচে আছে, তাহলে পুরো টার্মটা তো ডিক্রিজ করার কথা। মনে আসতেছে না তোর? আমি বুঝতে পারছি তোর মনে আসছে, কিন্তু দেখ তোদের যখন গ্রাফ করাইছি একটা জিনিস মনে রাখবি, কি বলছিলাম, যতক্ষণ ই টু দি পাওয়ার যখন করি, ই টু দি পাওয়ার এক্স যদি করিস, এক্স এর মান যখন ছোট আসে, এক্স আর ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে মানা যায়, কিন্তু যখনই এক্স এর মান বেশি হবে, ঠিক আছে, এক্স আর ই টু দি পাওয়ার এক্স এই জিনিসটা, এক্স এর মান যতক্ষণ ছোট আসে ততক্ষণ এই টার্মটা ডমিনেন্ট থাকতে পারে বা এইটা দুইজনে সেম ফ্যাশনে আগাচ্ছে। ঠিক আছে, যখন এই এক্স এর মান বেশি হওয়া শুরু করবে, এক্স এর মান যখনই বাড়বে তখন কি হবে, এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এ যদি 2 হয় ই টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 3 পয়েন্ট তাহলে 2, এটা তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 3.5, মানে এটা ই টু দি পাওয়ার টার্মটা কত স্পিডে বাড়া শুরু করে। ঠিক আছে, ভেক্টরটা ভালো করে বোঝাইছিলাম মনে কর। তাহলে কি যতই ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল টার্মটা ডমিনেন্ট হয়। তা আমি কি বললাম, ল্যামডা হাই ল্যামডা নিছিলাম, ঠিক আছে, হাই ল্যামডা নিয়ে কাজ করতেছে, হাই ল্যামডা নিছিলাম মানে কি ল্যামডা ইনক্রিজ করতেছি, মানে
ই টু দি পাওয়ার টার্ম এক্সপোনেনশিয়াল টার্মটা ডমিনেন্ট হবে, তাহলে এই টার্মটা কাজ করবে না। এটা লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে এই টার্মটা কাজ করবে, কিন্তু যখন হায়ার ওয়েভলেন্থ হবে তখন এক্সপোনেনশিয়াল টার্মটা ডমিনেন্ট হবে, এক্সপোনেনশিয়াল টার্মটা ডমিনেন্ট হবে। তাহলে কি হবে, যে এনার্জি ডেনসিটি আছে এনার্জি ডেনসিটি ইনক্রিজ করা শুরু করবে। কেমন করে ইনক্রিজ করবে, কোন ফ্যাশনে ইনক্রিজ করবে, এক্সপোনেনশিয়াল ফ্যাশনে ইনক্রিজ করবে এনার্জি ডেনসিটি। তাহলে কি আসবে দেখ জিনিসটা, এই যে আমরা গ্রাফটা কেমন পাইছিলাম দেখ একবার, আমরা যে গ্রাফটা পাইছিলাম এক্সপেরিমেন্টাল গ্রাফটা এমন টাইপের পাইছিলাম, ঠিক আছে। এবার কি হলো, ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি ডেনসিটি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। তাহলে কি হবে, এইখানে তো ঠিকই ছিল, এইখানে ঠিকই যাচ্ছিল, ঠিক আছে, এখানে ঠিকই যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে গিয়ে অমন করে ইনক্রিজ করে গেল, ঠিক আছে, এইখানে গিয়ে ইনক্রিজ করে গেল। ওকে, তাহলে দেখ লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে আমাদের ব্ল্যাক বডি কার্ভটাকে বা এক্সপেরিমেন্টটা কার্ভটাকে ব্যাখ্যা করলো ঠিকই, কিন্তু হায়ার ওয়েভলেন্থে গিয়ে আর ব্যাখ্যা করতে পারছে না, কার্ভটার নেচারটাই আলাদা হয়ে গেছে। এটা কি ছিল, এটা এক্সপেরিমেন্টাল কার্ভটা, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল কার্ভ বা ব্ল্যাক বডি কার্ভ, ঠিক আছে, ব্ল্যাক বডি কার্ভ, ঠিক আছে। আর এটা কি ওয়াইস ল থেকে যে কার্ভটা পাইলাম, ঠিক আছে, ওয়াইস কার্ভ বলে দিই। তাহলে ওয়াইস ল থেকে যে কার্ভটা পেলাম ওইটা হচ্ছে এটা, আর এটা কি এক্সপেরিমেন্টালটা এটা, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্টালটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না, লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু হায়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। এই জিনিসটা বুঝছিস কি বুঝিস না একবার বল, ক্লিয়ার হওয়া জিনিসটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সো Wise law is valid at lower wavelength. Okay. So there is no full explanation of black body curve. বা experimental curve. ওকে, তাহলে ওয়াইস লটা কি লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারলেও হায়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারলো না। এরপরে দেখি আর একটা ব্যাখ্যা কে দিল, র্যালে জিন্স দিল, ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছিস, এটা সবাই বুঝতে পারছিস। এবার র্যালে জিন্স কি বলে, র্যালে জিন্স একটু বেশি পড়াশোনা করলো, ঠিক আছে, একটু বেশি পড়াশোনা করার পর বেশি বুদ্ধি খাটাইল। ও কি বলে যে আমি দেখার চেষ্টা করি যে এই রেডিয়েশনটা যে হয়, রেডিয়েশনটা নিয়ে যে আমরা কাজ করতেছি, এই যে রেডিয়েশনটা নিয়ে কাজ করতেছি, রেডিয়েশনটা কেমন করে হয়, এর মেকানিজমটা কি, এই মেকানিজমটা জানার চেষ্টা করলো র্যালে জিন্স। এই মেকানিজমটা জানার চেষ্টা করে একটু নতুন ধরনের একটা সূত্র দেয়, ঠিক আছে। তারপরে দেখি এই সূত্রটা কতদূর অবধি ব্যাখ্যা করতে পারে। ও কি করলো, ও বলে যে রেডিয়েশনটার মেকানিজম দেখি। ও রেডিয়েশনটার যখন মেকানিজম দেখতে গেল, কি ভাবলো যে একটা ব্ল্যাক বডি থেকে রেডিয়েশন বের হচ্ছে, ইমিট হচ্ছে, সেই রেডিয়েশনটাকে নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। যেমন কি বলছিলাম যে এনক্লোজারের মধ্যে কোনো একটা এনক্লোজারের মধ্যে ব্ল্যাক বডি ম্যাটেরিয়াল দিছি, তারপরে একটা হিট করতেছি, হিট করে রেডিয়েশন বের হচ্ছে, তাহলে ওই রেডিয়েশন থেকে আমরা কি করব, একটা কার্ভটা বের করছি। তাহলে ও কি বলে, ও ভাবে এমন করে, র্যালে জিন্স স্যার এমন করে ভাবে যে যখন আমরা হিট দিচ্ছি ওর মধ্যে কি ম্যাটেরিয়ালের অ্যাটমের মধ্যে এনার্জি ইনক্রিজ হচ্ছে, ব্ল্যাক বডি ম্যাটেরিয়ালটার ভিতরে অ্যাটমের এনার্জি ইনক্রিজ হচ্ছে। অ্যাটমের এনার্জি ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাটমের এনার্জি ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে, ভাইব্রেশন দেখা যাচ্ছে।
এই ভাইব্রেশন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হয়ে আসতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হয়ে আসতেছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই কি রেডিয়েশন বা ফোটন কণা বলতে পারিস, ফোটন কণা বা রেডিয়েশন। তখনও ফোটন কণা না বলাই ঠিক আছে, কারণটা এতক্ষণ অবধি ক্লাসিক্যাল থিওরি বলতেছি, ক্লাসিক্যাল থিওরিতে ফোটন কণার কিন্তু কোনো অস্তিত্ব নাই। তাহলে তখন কি বলে যে র্যালে জিন্স বললো যে আমরা কেমন করে রেডিয়েশন আসতেছে, এই যে আমরা যখন হিট করতেছি বা বাইরে থেকে হিট করার সময় এই ম্যাটেরিয়ালের অ্যাটমগুলোর এনার্জি ইনক্রিজ হচ্ছে, ম্যাটেরিয়ালের অ্যাটমগুলোর এনার্জি ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাটমগুলো ভাইব্রেশন হওয়া শুরু করছে। এই ভাইব্রেশনের ফলে একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হচ্ছে এবং এটা ইমিট হচ্ছে, এটাই হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, তারপরে ও আরও বলে যে এই যে অ্যাটমগুলোর ভাইব্রেশন হচ্ছে, অ্যাটমগুলোর ভাইব্রেশন যে হচ্ছে এটা সিম্পল হারমোনিক মোশন যেটা হয়, সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেশন দেখা যাচ্ছে। অ্যাটমগুলোর মোশনটা কিসের সঙ্গে তুলনা করে? সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে তুলনা করে অ্যাটমটার ভাইব্রেশন। এরপরে ও আরও বলে যে সিম্পল হারমোনিক মোশনে যদি কোনো অ্যাটম বিহেভস করে সিম্পল হারমোনিক অ্যাটমের মতো, সিম্পল হারমোনিক মোশনের মতো কোনো অ্যাটম যদি বিহেভ করে, মানে কি ওই অ্যাটমটার বা ওই মোশনটার কিছু নর্মাল মোডস পাওয়া যাবে। সিম্পল হারমোনিক মোশন থেকে তো নর্মাল মোডস আছে, তোরা তো পড়ছিস এগুলা, নর্মাল মোডস কি জিনিস ভাইব্রেশনের মধ্যে। তাহলে ভাইব্রেশনের চ্যাপ্টারে এগুলা পড়ছিস যে সিম্পল হারমোনিক মোশনের থেকে কি নর্মাল মোডস আসলো, এবার সঙ্গে সঙ্গে কি ভাইব্রেশনও হচ্ছে, তাহলে কি নর্মাল মোডস অফ ভাইব্রেশন পাবো। ঠিক আছে, এই যে সিম্পল হারমোনিক মোশনের জন্য নর্মাল মোডস অফ ভাইব্রেশন পাইলাম, ঠিক আছে, কারণটার সঙ্গে সঙ্গে ভাইব্রেশনও হচ্ছিল, তাহলে নর্মাল মোডস অফ ভাইব্রেশন পেলাম। এরপরে কি করে যে এই যে লটা আছে ক্লাসিক্যাল থিওরির, আরও থার্মোডাইনামিক্সের একটা লর সঙ্গে মার্জ করে দেয়। কেমন করে মার্জ করে দেয়? বলে যে এই যে সিম্পল হারমোনিক মোশন দেখা দিচ্ছে অ্যাটমগুলা, তার মানে সিম্পল হারমোনিক মোশন দেখা দিচ্ছে মানে এই অ্যাটমগুলা কি সিম্পল হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করতেছে, সিম্পল হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করতেছে। তো যদি সিম্পল হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করে, তাহলে পার ডিগ্রি অফ ফ্রিডমের জন্য ইকুইপার্টিশন যে থিওরেম আছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে ইকুইপার্টিশন থিওরি আছে, এখান থেকে কি বলা যায়, যদি কোনো অ্যাটম সিম্পল এই যে হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করে, তাহলে তার পার ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এনার্জি কত পাবো? এনার্জি কেটি পাবো। এনার্জি কত পাবো? কেটি পাবো। তাহলে ও বলে যে এমন করে যদি আমরা টোটাল এনার্জি বের করে নেই, মানে এই কার্ডটার আন্ডারে যে এরিয়াটা আছে এটা যদি বের করার চেষ্টা করি, তাহলে কেমন কেউ করবো যে নর্মাল মোডস অফ ভাইব্রেশনের জন্য যতগুলো মোডস পাইছিলাম, নাম্বার অফ মোডস পাইছিলাম, ওকে পার অ্যাটমের যে একটা এনার্জি আছে কেটি এনার্জি আছে, কেটির জন্য পার ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যে এনার্জি কেটি পেলাম, এই কেটি দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, এই কেটি দিয়ে গুণ করে দিলে কি টোটাল এনার্জি পাবো। ঠিক আছে, ও তাহলে এইভাবে ভাবলো টোটাল এনার্জি কেমন করে বের করা যায়। ঠিক আছে, তারপরে এমন করে বললো বরাবর টোটাল এনার্জি বের করে, তারপরে দেখি ও কতটা এক্সপ্লেন করতে পাইছে বা কতটা এই এক্সপেরিমেন্টাল গ্রাফের এক্সপ্লেন করার কাছাকাছি গেছিল সেটা দেখি। ঠিক আছে, কি হয় জিনিসটা বুঝতে পারলি যে ওয়াইন্স থেকে র্যালে জিন্স কি আলাদা করলো, এতটুকু বুঝতে পারলি। ও মেকানিজমে গেল যে মেকানিজমটা কেমন করে আসে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা, তাহলে কি র্যালে জিন্স ল। ঠিক আছে, র্যালে জিন্স ল, অ্যাকর্ডিং টু দিস ল, অ্যাকর্ডিং টু র্যালে জিন্স ল, according to Rayleigh's law, when temperature of black body increases, okay, temperature increases হলে কি হয়, then atoms in the black body material, black body behaves like a harmonic oscillator,
হারমোনিক অসিলেটর, ঠিক আছে। and the vibration of atoms, vibrations of atoms create বা generate EM wave, EM wave, that is radiation, ওকে। তাহলে এইটা বললো র্যালে-জিন্স ল। তাহলে এরপরে যেগুলো যেগুলো কথা বলছিল ওগুলো এক্সপ্লেন করার চেষ্টা করে সব লিখি। তাহলে নাম্বার অফ মোড অফ ভাইব্রেশন in the range, wavelength range lambda to lambda plus d lambda, ঠিক আছে, is given by কতটা হয়, এটা হচ্ছে n lambda d lambda দিয়ে রিপ্রেজেন্ট করি, n lambda d lambda, ঠিক আছে, এটা দিয়ে রিপ্রেজেন্ট করি 8 পাই বাই lambda to the power 4 d lambda, ঠিক আছে, 8 পাই বাই lambda to the power 4 d lambda, নাম্বার অফ মোড ভাইব্রেশন ইন দ্য রেঞ্জ এত থেকে এত। দেখ এই ক্যালকুলেশনটা তোদের এখন নাই তাই করাচ্ছি না, যখন তোরা এমএসসি তে যাবি পরে করবি, ঠিক আছে, তোদের এখন এই ক্যালকুলেশনটা নাই। তবে এই ক্যালকুলেশনটা না একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন, একটু জাস্ট বলে দিই কেমন করে ক্যালকুলেশনটা করে। অ্যাকচুয়ালি র্যালে-জিন্স কি করে ক্যালকুলেশনের সুবিধা যে ব্ল্যাক বডিটা নেয়, ব্ল্যাক বডিটা একটা কিউবিক্যাল শেপের ব্ল্যাক বডি নেয়, ঠিক আছে, কিউবিক্যাল শেপের ব্ল্যাক বডি নেয়। সাপোজ এটা একটা ব্ল্যাক বডি নিছে, সে যেমন করে নেয় কিউবিক্যাল শেপের একটা ব্ল্যাক বডি নিছে, যদি কিউবিক্যাল শেপের ব্ল্যাক বডি নিছে, এত জটিল না করে নরমাল আর্ট করতেছি, ঠিক আছে, কিউবিক্যাল মানে বুঝতে পারছিস তোরা। তাহলে কিউবিক্যাল শেপের একটা ব্ল্যাক বডি নিছে, এরপরে কি হবে যখন এই হিট করি বা টেম্পারেচার ইনক্রিজ করি যাই করি, এর মধ্যে রেডিয়েশনগুলো ছোটাছুটি শুরু করে, রেডিয়েশনগুলো ছোটাছুটি করাতে কি হয়, এই ছোটাছুটিগুলোকে কি এক দল থেকে এক দল এমন করে যাচ্ছে, এগুলাকে কি বলে ব্যাক অ্যান্ড ফোর্থ অসিলেশন, ঠিক আছে, ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে মানে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। তো এই ব্যাক অ্যান্ড ফোর্থ করার জন্য কি হয়, অ্যাকচুয়ালি কিছু কিছু মোডেস তৈরি হয়, কি হয় যেমন প্রিন্সিপাল মোড এমন করে লিখি, ঠিক আছে, এরপরে কি ধরে ফার্স্ট ওভারটার্ন মোড এমন করে লিখি, ঠিক আছে, ফার্স্ট ওভারটার্ন মোড, তারপরে আবার সেকেন্ড ওভারটার্ন মোড এমন করে লিখি, ঠিক আছে। তো এমন করে এই যে ওভারটার্ন মোডগুলো আছে, এই যে মোডগুলো আছে এটা কি বলে স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। এই স্ট্যান্ডিং ওয়েভের যে নোটগুলো আছে এগুলা থেকে ক্যালকুলেশন করা হয় এই টার্মটাকে, ঠিক আছে, এটা পরবর্তীতে তোরা শিখবি, ওকে। এই যে নোটগুলো থেকে ক্যালকুলেশন করি, আর হচ্ছে কিউবিক্যাল কেন নিছিলাম, আমাদের হিসাবের সুবিধার্থে কিউবিক্যালটা নিছিলাম, ওকে। এটা তাহলে এখন ক্যালকুলেশনটা করাচ্ছি না, ওকে। এরপরে একটা জিনিস মনে রাখিস যে সাপোজ এটাকে প্রিন্সিপাল ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউড এটা, ঠিক আছে, এমন আসে যে সেম ফ্রিকোয়েন্সির জন্য অ্যামপ্লিটিউড ডিপেন্ড হয়, সেম ফ্রিকোয়েন্সির জন্য অ্যামপ্লিটিউড ডিপেন্ড হয়, ঠিক আছে। আর কি এইখানে যে রেডিয়েশন আছে, রেডিয়েশন সেম ফ্রিকোয়েন্সির জন্য কি হয় অ্যামপ্লিটিউড ডিপেন্ড হয়। সেই হিসেবে আমাদের কি করতে লাগে, প্রতিটা ক্ষেত্রে রেডিয়েশনের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে এনার্জি ক্যালকুলেট করা দরকার, কারণটা এটার জন্য আলাদা অ্যামপ্লিটিউড, ওটার জন্য আলাদা অ্যামপ্লিটিউড, তাহলে সবগুলোর জন্য কি আলাদা আলাদা এনার্জি আসবে, ঠিক আছে। কিন্তু এইখানে এত পরিমাণ রেডিয়েশন থাকে, এত পরিমাণ মোশন দেখা যায়, যার জন্য আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে পারি না। এখন আলাদা আলাদা যদি ক্যালকুলেশন করতে না পারি তাহলে কি করবো, এভারেজ এনার্জি বের করবো। আলাদা আলাদা এনার্জি যদি বের করতে না পারি তাহলে কি করবো, পুরো সিস্টেমটার এভারেজ এনার্জি বের করবো, ঠিক আছে। তাহলে কি করি, এভারেজ এনার্জি বের করি, ঠিক আছে। তাহলে কি ফার্দার র্যালে-জিন্স ইউজ ইকুইপার্টিশন, ঠিক আছে, ইকুইপার্টিশন থিওরেম থেকেও বলা যায় বা এটা এভারেজ এনার্জি থেকেও বলতে পারিস। এভারেজ এনার্জি কেমন করে বের করব, এভারেজ এনার্জি এট টেম্পারেচার টি, এভারেজ এনার্জি এট টেম্পারেচার
টেম্পারেচার টি, অ্যাভারেজ এনার্জি কেমন করে বের করব? পুরা 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবিটি, ঠিক আছে, ইনটু ডি ল্যাম্ডা, ঠিক আছে, সরি এনার্জি অ্যাভারেজ এনার্জি বের করতেছি তো, তাহলে ডি, তারপরে কি হবে নরমালাইজেশন ফ্যাক্টরটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবি টি। এটাও কিন্তু ম্যাক্সওয়েলস বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে আসে, ঠিক আছে। এটার যে অ্যানসারটা পাই, অ্যানসারটা আসে হচ্ছে কেবি টি। ওকে, তাহলে অ্যাভারেজ এনার্জি আসলো হচ্ছে কেবি টি। এতটা বুঝলি? অ্যাভারেজ এনার্জি আসলো তাহলে কেবি টি। আর তাহলে এই জিনিসটা তো স্পষ্ট যে অ্যাভারেজ এনার্জি কেন বের করলাম, আর একটা একটা করে ক্ষেত্রে বের করতে পারতাম না, তার জন্য অ্যাভারেজ এনার্জি বের করলাম, ঠিক আছে। কারণ একটা একটা করে কেন বের করতে লাগছে, ওদের ফ্রিকোয়েন্সি সেম হওয়া সত্ত্বেও অ্যামপ্লিটিউড ডিপেন্ডেবল হইতো, তাহলে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা এনার্জি আসার সম্ভাবনা ছিল, তার জন্য আমরা কি বললাম অ্যাভারেজ এনার্জিটা বের করলাম। এটা কি রিপ্রেজেন্ট করে, এটা কিসের এনার্জি রিপ্রেজেন্ট করে? সো অ্যাভারেজ এনার্জি এটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাভারেজ এনার্জি করসপন্ডিং টু ওয়ান মোড অফ ভাইব্রেশন, ঠিক আছে। সো এটা কি রিপ্রেজেন্ট করে? সো এটা রিপ্রেজেন্ট করে অ্যাভারেজ এনার্জি করসপন্ডিং টু average energy corresponding to one mode of vibration, one mode of vibration. Okay, এটা জিনিসটাই লিখে দিই। সো অ্যাভারেজ এনার্জি corresponding to one mode of vibration is kBT, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি কি করে হবে? নাম্বার অফ মোডস এটা ইনটু অ্যাভারেজ এনার্জি, ঠিক আছে। তাহলে সো টোটাল এনার্জি ডেনসিটি, সো দেয়ারফর টোটাল এনার্জি ডেনসিটি ইন দা ওয়েভলেন্থ রেঞ্জটা কি ছিল? ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা কি হবে? ইস কত হবে? এটা হচ্ছে নাম্বার অফ মোডস ইনটু অ্যাভারেজ এনার্জি, ই ইকুয়াল টু কি নাম্বার অফ মোডস এল ল্যামডা ডি ল্যামডা ইনটু অ্যাভারেজ এনার্জি। তাহলে এখান থেকে কত আসবে? 8 পাই কেবিটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা, ঠিক আছে। এটা আসলো, তাহলে এটা আসলো, এই যে টার্মটা পাওয়া যায়, ঠিক আছে। একে আমরা এমনকে লিখতে পারি, থাক একে এটাই লিখলাম, ঠিক আছে। একে কি বলা হয়? র্যালেজিস ল ইন টার্মস অফ ওয়েভলেন্থ, ঠিক আছে। র্যালেজিস ল ইন টার্মস অফ ওয়েভলেন্থ। এইখানে একটা জিনিস দেখ, ল্যামডা কি ই এর রেসিপ্রোকাল, ঠিক আছে, ল্যামডা টু দি পাওয়ার 4। তার মানে ল্যামডা যদি বাড়ে তাহলে কি ই এর ভ্যালু কি কমবে, ল্যামডার ভ্যালু বাড়লে ই এর ভ্যালু কমবে। তাহলে গ্রাফটা কেমন আসবে দেখি, যে এটা কি ছিল আমাদের ল্যামডা, এটা হচ্ছে ইউ ল্যামডা, ঠিক আছে, এটা ল্যামডা, এটা হচ্ছে ইউ ল্যামডা। একে ই দিয়ে না লিখে আমরা হচ্ছে ইউ ল্যামডা দিয়ে যেহেতু রিপ্রেজেন্ট করতেছি, তাহলে ইউ ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, ঠিক আছে, এটাই আমাদের সুবিধা হবে। ইউ ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে কি আসলো আমাদের এক্সপেরিমেন্টালটা এমন আসছিল, এক্সপেরিমেন্টালটা এমন আসছিল। তাহলে এইখানে কি আসলো দেখ, ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে ই কমতেছে, তাহলে ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে ই কমতেছে, তাহলে এটা আসলো এটা। তাহলে এটা ছিল এক্সপেরিমেন্টালটা, আর এটা কি আসলো রিয়ালাইজিংসেরটা। ওকে, তাহলে রিয়ালাইজিংসটা কি হলো দেখ, হায়ার ওয়েভলেন্থের জন্য এই এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু লোয়ার ওয়েভলেন্থের জন্য এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে না। হায়ার ওয়েভলেন্থের জন্য এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু লোয়ার ওয়েভলেন্থের জন্য এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে না। তাহলে রিয়ালাইজিংস লটাও কিন্তু ফুল আমাদের এক্সপেরিমেন্টাল কার্ভ বা ব্ল্যাক বডি কার্ভকে ব্যাখ্যা করতে পারলো না। ওকে, আমাদের কি হলো এখানে হায়ার ওয়েভলেন্থের জন্য ব্যাখ্যা করতে পারছে,
যেখানে আমাদের কি ছিল ওয়াইন্স ল লোয়ার ওয়েভলেন্থের জন্য ব্যাখ্যা করতে পারছে কিন্তু হায়ার ওয়েভলেন্থের জন্য ব্যাখ্যা করতে পারেনি। ওকে, এইটুকু জিনিস ক্লিয়ার কর, এইটুকু ক্লিয়ার, জিনিসটা লিখে রাখতে পারিস তাহলে। সো নোট তাহলে কমপ্লিট ক্লিয়ার হয়ে থাকবে। সো it is valid for higher wavelength. ওকে, আবার এই যে ফর্মটা আছে র্যালেজেন্স ল, এই ফর্মটাকে আমরা ফ্রিকোয়েন্সির ফর্মেও লিখতে পারি। দেখ কেমন করে লিখবো, ল্যামডা ইকুয়াল টু সি বাই উই হ্যাভ, আমরা কি জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে কি ডি নিউ ইকুয়াল টু কি মাইনাস সি ল্যামডা স্কয়ার ডি ল্যামডা। ঠিক আছে, এবার এগুলা এইখানে পুট করে দিই, তাহলে কি হবে টোটাল এনার্জি ডেনসিটি, টোটাল এনার্জি density in the frequency range nu to nu plus d nu is given by u nu d nu, এইটা আমরা 8 পাই kBt, এটা তো চেঞ্জ হবে না, ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডার জায়গায় কি হবে সি, ডি ল্যামডার জায়গায় আসবে তাহলে হচ্ছে ল্যামডা স্কয়ার বাই সি ইনটু ডি নিউ। ঠিক আছে, তোদের অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে এখানে আমরা নেগেটিভ সাইনটা নিলাম না কেন। দেখ নেগেটিভ সাইনটা কি শুধু ডিফাইন করে, যে নেগেটিভ সাইনটা ডিফাইন করে যে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ বেশি হয় তাহলে ওয়েভলেন্থের চেঞ্জ কম হবে। ঠিক আছে, একটার সঙ্গে রেসিপ্রোকাল, আমাদের শুধু এনার্জি লাগে, তার জন্য ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের কে বেশি বাড়লে কে কমবে এটার দরকার নেই, আমাদের ওই জন্য নেগেটিভটা নিলাম না, শুধু ভ্যালুটা নিলাম। ঠিক আছে, এবার ল্যামডা ল্যামডা কেটে যাবে, তাহলে কি হলো 8 পাই kBt, এটা আসবে হচ্ছে ল্যামডা স্কয়ার সি ডি নিউ। এবার দেখ কি আসলো, ল্যামডা মানে কি জানি, ল্যামডা মানে এখান থেকে জানি হচ্ছে সি বাই নিউ, তাহলে হচ্ছে কি হবে সি স্কয়ার বাই নিউ স্কয়ার, মানে নিউ স্কয়ার উপরে যাবে তাহলে হলো 8 পাই নিউ স্কয়ার, ওকে, বাই কি হবে এটা সি কিউব ইনটু kBt ইনটু ডি নিউ, এখানে কি আসবে ইউ নিউ ডি নিউ। ঠিক আছে, এটা আসলে তাহলে এটা কি হচ্ছে র্যালেজেন্স ল ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, র্যালেজেন্স ল ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। এখন বল এইটুক সবাই বুঝতে পারছিস? এই অবধি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? দেখ আমাদের কিন্তু ক্লাসিক্যাল থিওরির সঙ্গে যে দুইটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, দুইটার একটা দিয়েও ব্যাখ্যা করতে পারলাম না এক্সপেরিমেন্টাল গ্রাফটাকে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট গ্রাফটাকে কিন্তু দুইটার একটা দিয়েও ব্যাখ্যা করতে পারিনি ক্লাসিক্যাল থিওরি দিয়ে। ওকে, ফুল এক্সপ্লেনেশন হয় নাই। ওয়াইন্স ল লোয়ার ওয়েভলেন্থের জন্য এক্সপ্লেন করতে পারছে, আর হচ্ছে র্যালেজেন্স ল হায়ার ওয়েভলেন্থের জন্য এক্সপ্লেন করতে পারছে। এবার দেখবো যে কিসের জন্য এরা পুরো এক্সপ্লেন করতে পায় নাই, সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, একে দেখার চেষ্টা করবে, কে সাহায্য করবে, প্ল্যাঙ্কস এই জিনিসটা সাহায্য করবে যে কি করলে আর কি তোমাদের এইটা ফুল এক্সপ্লেন করতে পারতা। ঠিক আছে, এই জিনিসটা পরের লেকচারে দেখবো। এই লেকচারটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যদি ভালো লাগে একবার শেয়ার করে দাও লেকচারটা, যেন তোমাদের বন্ধুরা একটু দেখতে পারে। ঠিক আছে, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।